প্রিয় ছাত্ররা, রাসায়নিক বন্ধনে আজকে আমাদের টপিক হবে বন্ড পোলারিটি অ্যান্ড ডাইপোল মোমেন্ট, বন্ধনের ধ্রুবীয়তা এবং দ্বিমেরু ভ্রামক। তো এটা জানতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে আমরা যে কোভ্যালেন্ট বন্ড পড়েছি, কোভ্যালেন্ট বন্ড এটা দুরকম হতে পারে। একটা হতে পারে নন পোলার, মানে অধ্রুবীয়, আর একটা হতে পারে পোলার, ধ্রুবীয়। নন পোলার কীরকম? দেখো, ধরো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে বন্ধন, যেটা একটা কোভ্যালেন্ট বন্ড মানে দুটো ইলেকট্রন। এবার এই দুটো ইলেকট্রনকে এই দুটো পরমাণু আকর্ষণ করছে। যেহেতু পরমাণু দুটো সেম, তাহলে তাদের আকর্ষণটাও সেম হবে। ফলে ইলেকট্রন জোড়টা অর্থাৎ ইলেকট্রন দুটো একেবারে ঠিক মাঝামাঝি জায়গাতে থাকবে, কারো দিকে বেশি সরে যাবে না। একই ঘটনা ঘটবে যদি আমরা অক্সিজেন অণু নিই। এখানেও দুটো বন্ড আছে, ইলেকট্রন জোড়গুলো একদম মাঝামাঝি থাকবে। যদি নাইট্রোজেন নেওয়া হয়, সেখানেও একই অবস্থা। তাহলে যদি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মানে অণু হয়, বা যদি কোনো বন্ড দুটো সেম পরমাণুর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন জোড়টা একেবারে দুটো পরমাণুর মাঝামাঝি জায়গায় থাকবে। সেখানে চার্জের কোনো সেপারেশন হবে না। ইলেকট্রন একদিকে সরে যাওয়া মানে এই চার্জের সেপারেশন হয়ে যাওয়া, যেদিকে সরে যাবে সেদিকে মাইনাস হয়ে যাবে, আর যেদিক থেকে সরে যাবে সেদিকে প্লাস হয়ে যাবে। সেটা হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হয় অধ্রুবীয় সমযোজী বন্ধন। কিন্তু আমরা যদি দেখি HCl এর বন্ড হয়েছে কোভ্যালেন্ট বন্ড, সেখানেও দুটো ইলেকট্রন আছে, কিন্তু এই দুটো ইলেকট্রন দেখা যাবে ক্লোরিনের দিকে সরে গেছে। কেন? আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়েছি। তড়িৎ ঋণাত্মকতা হলো বন্ধন ইলেকট্রন জোড়ের উপর পরমাণুর আকর্ষণ। তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলের মান ছিল 3.0, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তার মানে ক্লোরিনের বেশি, অর্থাৎ ক্লোরিনের আকর্ষণ করার ক্ষমতা বেশি। তার কারণে ইলেকট্রন জোড়টা ক্লোরিনের দিকে সরে যাচ্ছে। তাতে কি হচ্ছে? ক্লোরিনের দিকটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেনের দিকটা পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। ইলেকট্রন যেদিকে সরে যাবে সেদিকে নেগেটিভ চার্জ ডেভেলপ করবে, আর যেদিক থেকে সরে যাবে সেদিকে পজিটিভ চার্জ ডেভেলপ করবে। তাহলে এখন HCl এর মাঝে যে বন্ডটা আছে, কোভ্যালেন্ট বন্ড, সেটার মধ্যে দুটো পোল সৃষ্টি হয়ে গেল, একদিকটা পজিটিভ পোল আর এদিকটা নেগেটিভ পোল। সেই জন্য এটাকে বলা হয় পোলার বন্ড। ঠিক একইভাবে আমরা HF যদি ধরি, সেখানেও ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে পোলার বন্ড। পোলার বন্ড মানেই সেখানে একটা আয়নীয় চরিত্র এসে যাচ্ছে, প্লাস এবং একদিকটা প্লাস একদিকটা মাইনাস। কতটা আয়নীয় চরিত্র আসবে সেটা নির্ভর করছে ইলেকট্রন কতটা সরে যাচ্ছে তার উপর। তার মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কতটা, তার উপর নির্ভর করছে কতটা আয়নীয় চরিত্র আসবে। সাধারণত যদি দেখা যায় কাই এ আর কাই বি,
এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 হয়, if then ionic character is 50%. যদি দেখা যায় এ এবং বি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আমি এখানে মাইনাস দিইনি, এখানে ডিফারেন্স দিয়েছি, যদি এ এরটা বড় হয় একে আগে লেখা হবে, যদি বি এরটা বেশি হয় বিকে আগে লেখা হবে। এদের ডিফারেন্স যদি, আর ইলেকট্রোনেগেটিভিটি আমরা আগে দেখেছি কাই দিয়ে লেখা হয়, তাহলে দুটো পরমাণুর মধ্যে যে বন্ড আছে সেই দুটো পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য যদি 1.7 হয়, তাহলে দেখা যাবে তাদের আয়নিক ক্যারেক্টারটা 50% হয়। যেমন হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর ফ্লোরিনের 4, ফ্লোরিনের হচ্ছে 4 আর হাইড্রোজেনের 2.1, কত ডিফারেন্স হলো? 1.9, তার মানে 1.7-এর থেকে বেশি। তাহলে HF-এর মধ্যেই যে পোলারিটির সৃষ্টি হয়েছে, আয়নীয় চরিত্র হয়ে গেছে, এর মানটা 50%-এর থেকে বেশি হয়ে যাবে এবং দেখা যায় এটা 60%, এটা 60% আয়নিক ক্যারেক্টার। আবার এই সিএল যদি আমরা ধরি, ক্লোরিনের 3.0, হাইড্রোজেনের 2.1, তাহলে 0.9 হচ্ছে, তাহলে 1.7-এর থেকে কম। তার মানে এখানে দেখা যাবে আয়নীয় চরিত্রটা 50% থেকে কম হবে এবং দেখা যায় এটা হচ্ছে 19%। তো তাহলে যদি কোনো সমযোজী বন্ধন একই পরমাণুর মধ্যে হয়, তাই সেই সমযোজী বন্ধনকে বলা হবে অধ্রুবীয় সমযোজী বন্ধন, নন পোলার। আর যদি কোনো সমযোজী বন্ধন ভিন্ন পরমাণুর মধ্যে হয়, তাহলে সেই সমযোজী বন্ধনকে বলা হবে পোলার কোভ্যালেন্ট বন্ড বা ধ্রুবীয় সমযোজী বন্ধন। ধ্রুবীয় সমযোজী বন্ধনের মধ্যে একটা আয়নীয় চরিত্র আসে, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে তার আয়নীয় চরিত্র তত বেশি হবে। সাধারণত ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 1.7 হলে আয়নীয় চরিত্রটা 50% হয়। এটা আমরা একটা বিষয় জানতে পারি। এবারে হচ্ছে এই যে পোলারিটির সৃষ্টি হলো পোলার বন্ডে, পোলারিটিটা কতটা সৃষ্টি হলো? আয়নীয় চরিত্র তো একটা আমরা করলাম, ঠিক আছে, কিন্তু পোলারিটিটা কি করে আমি প্রকাশ করব, কতটা হলো? তার জন্য একটা টার্ম আছে ডাইপোল মোমেন্ট। অর্থাৎ কোনো বন্ধনের ধ্রুবীয়তা যে রাশি দ্বারা পরিমাপ করা হয় সেটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। আবার আমরা অণুর ক্ষেত্রে বলতে পারি একটা অণুর ধ্রুবীয়তা যে রাশি দিয়ে প্রকাশ করা হয়, সামগ্রিক ধ্রুবীয়তাটা, তাকেই বলা হবে ডাইপোল মোমেন্ট। তো তাহলে ডাইপোল মোমেন্ট সম্পর্কে এবার আমরা পড়ব। ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রমণ, এটাকে মিউ দিয়ে লেখা হয়, মিউ। এখানে বলা হচ্ছে যদি if the positive or negative charge of a polar molecule is E, and the distance between the center of positive
and negative charge is D, then the product of E and D is called dipole moment. অর্থাৎ একটা ধ্রুবীয় অণুর পজিটিভ অথবা নেগেটিভ চার্জের পরিমাণ যদি ই হয় এবং পজিটিভ আর নেগেটিভ চার্জের কেন্দ্রের মধ্যে দূরত্ব যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে এই ই আর ডি এর যে গুণফল সেটা কি বলা হবে? ডাইপোল মোমেন্ট। তার মানে আমরা লিখতে পারি মিউ সমান ই ইন্টু ডি। এটা হচ্ছে ফর্মুলা। মিউ সমান ই ইন্টু ডি, এটা ফর্মুলা। তো এটা তো একটা রাশি, পরিমাপযোগ্য রাশি। তাহলে এর একক থাকবে, এককটা কি? ইউনিট। সিজিএস একক হচ্ছে ডি বাই, বড় ডি দিয়ে লেখা হয়, এবং 1 ডি বাই ইকুয়ালস টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি ইলেকট্রনের চার্জটাকে, মানে পজিটিভ বা নেগেটিভ চার্জটাকে ইএসইউ এককে ধরি আর দূরত্বটাকে যদি সেন্টিমিটারে ধরি, তাহলে 1 ডি ইকুয়ালস টু হয়ে যাবে 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। আর যদি এসআই একক ধরা হয়, এসআই এককে চার্জের একক হচ্ছে কুলম, কুলম আর তার সঙ্গে দৈর্ঘ্যের এককটা, দূরত্বের এককটা মিটার হয়ে যাবে, কুলম মিটার, বড় সি ছোট এম, কুলম মিটার। এখন এদের মধ্যে সম্পর্ক আছে, ডিবাইয়ের সঙ্গে কুলম মিটারের সম্পর্ক আছে। সেটা কি সম্পর্ক? ওয়ান কুলম মিটার সমান 2.9962 ইন্টু 10⁻29 ডিবাই। আবার ডিবাইয়ের মান যদি আমরা এখানে বসিয়ে দিই 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার, তাহলে আলটিমেট আর একটা আমরা মান পেয়ে যাব। সমান ধরো 2.9962 ইন্টু 10⁻29 ইন্টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। আলটিমেট এটা দাঁড়াচ্ছে 11 10⁻11 ইএসইউ সেন্টিমিটার। তাহলে দুটো একক আমরা পাচ্ছি, তিনটে একক পাচ্ছি। একটা ডিবাই, আবার ডিবাইয়ের সঙ্গে ইএসইউ সেন্টিমিটারের সম্পর্ক আছে, আর একটা কুলম মিটার পাচ্ছি। তাহলে দ্বিমেরু ভ্রামক হচ্ছে বন্ধন ধ্রুবীয়তার একটা পরিমাপ। সেটা হলো মানে চার্জের পরিমাণ ইন্টু চার্জের দূরত্ব, আর এর এককটা আমরা জানতে পারলাম। এখন এই দ্বিমেরু ভ্রামক সম্পর্কে কিছু জিনিস জ্ঞাতব্য বিষয় আছে বা পয়েন্টস টু রিমেম্বার, জানার বিষয় অ্যাবাউট মিউ। 1 নম্বর হচ্ছে যারা অধ্রুবীয় অণু, নন পোলার মলিকিউল, ফর নন পোলার মলিকিউল, যেমন আমরা উদাহরণ দিলাম হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, আরও আছে, এদের ক্ষেত্রে মিউ হচ্ছে 0।
কারণ সেখানে কোনো বন্ধন ধ্রুবীয়তা নেই, অতএব বন্ধন ধ্রুবীয়তার কোনো পরিমাপও নেই, 0। কিন্তু যারা ধ্রুবীয় অণু, বাট ফর পোলার মলিকিউল মিউ নট ইকুয়াল টু 0, মিউ এর একটা মান থাকে। যেমন ধরো এইচএফ এর মিউ এর মান হচ্ছে 1.91, কিন্তু HCl এর মিউ এর মান 1.03, এগুলো ডি বাই একক। আবার জল একটা ধ্রুবীয় অণু, জলের মিউ এর মান হচ্ছে 1.85 ডি। তো এগুলো বিভিন্ন মান আছে, মান সবসময় লাগে না আমাদের, শুধু ধ্রুবীয় না অধ্রুবীয় বা দুজনের মধ্যে ধ্রুবীয়তার তুলনা সেগুলো অনেক সময় করা হয়। তাহলে এটা একটা বিষয় গেল, ডাইপোল মোমেন্ট অধ্রুবীয় অণুর ক্ষেত্রে 0 আর ধ্রুবীয় অণুর ক্ষেত্রে নন 0, এবং তার একটা নির্দিষ্ট মান আছে। ধ্রুবীয়তা যত বাড়বে মিউ এর মান তত বাড়বে, বা মিউ এর মান যত বেশি হবে ধ্রুবীয়তা তত বেশি। যেমন আমরা HCl আর HF এর মধ্যে তুলনা করতে পারি, যেহেতু HF এর মিউ এর মান বেশি তাহলে ধ্রুবীয়তা বেশি, আর HCl এর ধ্রুবীয়তা কম। এটা একটা বিষয় গেল। সেকেন্ড বিষয় যেটা, যে মিউ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর আছে, এর মান এবং দিক দুই আছে। মানটা তো আমরা দেখলাম ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে, দিকটা কিভাবে করা হয়, যেমন ধরো এইচএফ অণু যদি ধরি, এটা একটা পোলার মলিকিউল, এর দ্বিমেরু ভ্রামকটাকে এইভাবে দেখানো হবে, ইলেকট্রনটা যেদিকে সরে যাচ্ছে সেদিকে অ্যারোর মাথা থাকবে, যেদিক থেকে সরে যাচ্ছে সেদিকে অ্যারোর লেজ থাকবে, আর এইখানে একটা ক্রস চিহ্ন করে দেওয়া হবে। এটা হলো দ্বিমেরু ভ্রামককে প্রকাশ করার উপায়। HCl এইভাবে দেওয়া হবে, তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আরেকটা বিষয় হচ্ছে বন্ড উইথ heteroatom is always polar. বা আমরা এটা বলতে পারি, এইভাবে না বলে এটা বলো যে heteronuclear diatomic molecule is always polar. হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল মানে যদি কোনো অণুতে দুটো ভিন্ন পরমাণু দিয়ে তৈরি হয়, যদি কোনো অণু দুটো ভিন্ন পরমাণু দিয়ে তৈরি হয়, তারা সব সময় পোলার হবে, অর্থাৎ মানে এবি টাইপের অণু আর কি। এখানে যদি আমরা উদাহরণটা দিই, ইজি এবি, বা পার্টিকুলার উদাহরণ দাও HF, HCl, etc. is always
এটা। কিন্তু আরেকটা বিষয় আছে, হেটেরোনিউক্লিয়ার পলিঅ্যাটমিক মলিকিউল কিন্তু সবসময় পোলার নাও হতে পারে। হেটেরোনিউক্লিয়ার পলিঅ্যাটমিক, যাদের মধ্যে দুইয়ের বেশি পরমাণু থাকবে, মলিকিউল may or may not be polar. পোলার হতেও পারে, নাও হতে পারে। তার উদাহরণ দেখো, যদি একটা ধরো AB2 অণু, AB2 দুটো ভিন্ন মৌল দিয়ে গঠিত, A এবং B, কিন্তু পরমাণুর সংখ্যা দুইয়ের বেশি, 3টে আছে। এখন AB2টা যদি এইভাবে গঠন থাকে, মাঝখানে A, এদিকে একটা B, এদিকে একটা, আমরা ধরে নিচ্ছি B কাই B ইজ গ্রেটার দেন কাই A, অর্থাৎ বি এর তড়িৎ-ঋণাত্মকতা এর থেকে বেশি যদি ধরে নেওয়া হয়, তাহলে এখানে AB বন্ধনের ধ্রুবীয়তাটা এই দিকে এইভাবে দেখানো হবে, আর এখানে AB বন্ধনের ধ্রুবীয়তাটা এখানে এইভাবে দেখানো হবে। তাহলে এই বন্ধনের যা ধ্রুবীয়তা হবে, এই বন্ধনের সে একই ধ্রুবীয়তা হবে, সেম বন্ড, মানটা সমান, কিন্তু ডাইরেকশনটা দেখো অপোজিট। তাহলে এর ধ্রুবীয়তাটা ক্যান্সেল করে দেবে এর ধ্রুবীয়তা, কারণ এখানে মিউ সমান 0 হয়ে যাবে। তাহলে যদিও এই AB2 অণুতে ধ্রুবীয় বন্ধন আছে, তথাপি AB2 অণুটা কিন্তু অধ্রুবীয় হয়ে গেল, অর্থাৎ নন পোলার হয়ে গেল। আবার যদি এর গঠনটা এরকম হতো, অ্যাঙ্গুলার, এটা লিনিয়ার সরলরৈখিক গঠন, তাহলে এখানে এইদিকে লব্ধি, এই দ্বিমেরু ভ্রামক, এইদিকে দ্বিমেরু ভ্রামক, এভাবে দেখানো হবে। এখানে কিন্তু যদিও AB বন্ধনের ধ্রুবীয়তা আর এই AB বন্ধনের ধ্রুবীয়তা বা দ্বিমেরু ভ্রামক সমান, কিন্তু এরা পরস্পরকে প্রশমিত করতে পারবে না, এদের একটা লব্ধি এই দিকে থাকবে। তার মানে এটা মিউ এর মান 0 হবে না। যেহেতু এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির যে লব্ধি বের করা হয় সেটা ফিজিক্সও তোমরা করেছো বা করবে। তো সেক্ষেত্রে এটা যদি আমরা μ1 ধরি, এটা যদি μ2 ধরি, তাহলে μr সমান √, ফর্মুলা আছে μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2μ1 μ2 cos থিটা, এরকম ফর্মুলা দিয়ে লব্ধি বের করা হয়। তাহলে সেই লব্ধি কিন্তু এখানে 0 হবে না, থিটার যেহেতু মান এখানে একটা আছে। তো এখানেও যদি আমরা এই ফর্মুলা দিয়ে ধরি, এখানে 0 হয়ে যাবে, কারণ এখানে এটাও μ1, এটাও μ1, μ2 ধরো, দুটো সেম, μ1 μ2 এখানে সেম, আর এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলেই এটা 0 হয়ে যাবে। দুটো যদি সেম ধ্রুবীয়তা হয় আর অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তাহলে 0 হয়ে যাবে। আর অ্যাঙ্গেল যদি 180 থেকে কম হয়, 120 হয়, 60 হয়, 30 হয়, তো তাহলে 0 হবে না। তাহলে যেটা বলা হলো যে একটা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, অর্থাৎ ভিন্ন মৌল দ্বারা গঠিত বহু পরমাণু অণুটা ধ্রুবীয় হতে পারে, আবার অধ্রুবীয় হতে পারে, সেটা নির্ভর করছে তার জ্যামিতিক গঠনের উপর।
যদি সরল রৈখিক হয় তাহলে সেক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে, অধ্রুবীয়। আর যদি অ্যাঙ্গুলার বা কৌণিক হয় সেক্ষেত্রে মিউটা 0 হচ্ছে। যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটা হেটেরোনিউক্লিয়ার পলিঅ্যাটমিক মলিকুল। কার্বন আর অক্সিজেন আলাদা মৌল, আর 2-এর বেশি পরমাণু আছে, এবং কার্বন ডাইঅক্সাইডের গঠন হচ্ছে সরলরৈখিক। ভেসপার তত্ত্ব থেকে আমরা জানি। তো তাহলে এর ধ্রুবীয়তা এইদিকে, এর ধ্রুবীয়তা এইদিকে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, মিউ 0 হয়ে যাচ্ছে। কিন্তু একই রকম দেখতে SO2, একই রকম দেখতে SO2 কিন্তু ধ্রুবীয়, কারণ SO2-র গঠন হচ্ছে এরকম। তো এর লব্ধি এইদিকে, এর লব্ধি দ্বিমেরু ভ্রামক এইদিকে। আবার এই লোন পেয়ারের একটা দ্বিমেরু ভ্রামক থাকে, সেটাও ওই দিকে ক্রিয়া করবে। যাই হোক, এই ধ্রুবীয়তার আর এই ধ্রুবীয়তার দ্বিমেরু ভ্রামকের যে লব্ধি এইদিকে যেটা আসবে, আর এটার এইদিকে একটা মিউ আর আসবে, এটা মিউ আর, এই দুটো কিন্তু সমান নয়। তার ফলে ক্যান্সেল হয়ে 0 হবে না। যদিও অপোজিট, বিপরীত দিকে ক্রিয়াশীল, কিন্তু যেহেতু মানটা সমান নয় সেহেতু এদের লব্ধিটা 0 হবে না, আলটিমেট কিছু মান থাকবে। সুতরাং SO2 হচ্ছে পোলার, কিন্তু CO2 নন পোলার। এটা একটা বিষয়। এটা ব্যাখ্যামূলকভাবে একটা প্রশ্ন দিতে পারে যে ধ্রুবীয় বন্ধন থাকা সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড অধ্রুবীয় কেন, বা ধ্রুবীয় বন্ধন থাকা সত্ত্বেও একটা অণু অধ্রুবীয় হতে পারে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বা CO2 নন পোলার কিন্তু SO2 পোলার কেন, এগুলো ব্যাখ্যা করতে হবে এইভাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দ্বিমেরু ভ্রামকের অ্যাপ্লিকেশন পড়ব। অ্যাপ্লিকেশন অফ ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ। প্রথম কথা হচ্ছে আমরা এই দ্বিমেরু ভ্রামকের মান থেকে ধ্রুবীয়তা সম্পর্কে একটা ধারণা করতে পারছি। পোলারিটি ইজ নোন, সংক্ষেপে লিখছি, অর্থাৎ ডাইপোল মোমেন্টের মান থেকে আমরা ধ্রুবীয়তার সম্পর্কে জানতে পারছি। যার ডাইপোল মোমেন্টের মান 0 সে অধ্রুবীয়, যার ডাইপোল মান কিছু আছে সে ধ্রুবীয়, যার বেশি সে বেশি ধ্রুবীয়। যেমন আমরা বললাম যে HF এর ডাইপোল মোমেন্টের মান বেশি HCl এর থেকে, এটা একটা বিষয়। পোলারিটি আমরা জানতে পারছি। 2 নম্বর, আয়নিক ক্যারেক্টার। আয়নিক ক্যারেক্টার জানা যাচ্ছে। এখন আয়নিক ক্যারেক্টারটা আমরা কি করে জানতে পারি? আমরা এর আগে বললাম যে HF এর হচ্ছে 60%, HCl এর হচ্ছে 19%। তো এগুলো কি করে জানা যায়? এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এটা সমান মিউ অবজার্ভড বাই মিউ থিও, বা এখানে অবজার্ভ না লিখে মিউ এক্সপেরিমেন্টাল লিখতে পারো। মিউ এক্সপেরিমেন্টাল বাই মিউ থিওরিটিক্যাল ইন্টু 100। অর্থাৎ পরীক্ষা দ্বারা নির্ণীত কোনো অণু দ্বিমেরু ভ্রামক বাই তাত্ত্বিক দ্বিমেরু ভ্রামক, মানে মিউ সমান E/D ফর্মুলা দিয়ে আমরা যেটা করি থিওরি দিয়ে, ইন্টু 100।
এটা করলেই আমাদের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার চলে আসবে। যেমন ধরো আমরা HCl যদি ধরি, এই যে HCl, এই যে বন্ডটা আছে, সেখানে Cl ডেল্টা মাইনাস H ডেল্টা প্লাস, ইলেকট্রনটা Cl এর দিকে সরে যায়। তো যদি পুরোপুরি আয়নিত হয়ে যেত, ক্লোরিনের কাছে ইলেকট্রনটা পুরোপুরি চলে যেত, তাহলে সেক্ষেত্রে চার্জের পরিমাণটা আমরা ধরি E, ইলেকট্রনের চার্জ যেটা, ক্লোরিন পুরোপুরি মাইনাস হয়ে গেল। নেগেটিভ চার্জও E এর সমান হবে, আর পজিটিভ চার্জও E এর সমান হবে। একটা ইলেকট্রনের প্লাসের যা চার্জ, একটা মাইনাসেরও তাই চার্জ, শুধু প্রকৃতিটা আলাদা। তাহলে এই সেলের ক্ষেত্রে মিউ, আচ্ছা, ই সমান হচ্ছে তোমার, যদি আমরা ইএসি এককে ধরি 4.8 × 10⁻⁻10 ইএসি, আর ডিটা এটা এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে যেটা 1.275 × 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে মিউ সমান কত? এটা থিও কিন্তু, ইন্টু ডি, তাহলে 4.8 × 10⁻⁻10 × 1.275 × 10⁻⁸। এই দুটো তো 10⁻18 হয়ে যাচ্ছে, তার মানে ডি হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো গুণ করলে কত আসছে? এটা আসবে তোমার 6.12 × 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, মানে 6.12 ডি/। এটা থিওরিটিক্যাল দ্বিমেরু ভ্রামক কার হলো? HCl এর। এখানে আমরা ধরে নিচ্ছি ইলেকট্রনটা পুরোপুরি ক্লোরিনের কাছে চলে গেছে, সেই জন্য ইলেকট্রনের পুরো চার্জটা আমরা এখানে ধরেছি। এটা কিন্তু তাত্ত্বিক। এবার এক্সপেরিমেন্ট করে যেটা পাওয়া গেছে, পরীক্ষা করে HCl এর যে দ্বিমেরু ভ্রামক পাওয়া গেছে, মিউ এক্সপেরিমেন্টাল যেটা পাওয়া গেছে, তার মান হচ্ছে 1.03 ডি। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত হবে? উপরে থাকছে মিউ এক্সপেরিমেন্টাল 1.03 বাই নিচে থাকছে থিওরিটিক্যাল 6.12 × 100। এইটাই চলে আসবে তোমার 16.83। তো যাই হোক, এখানে যেমন ডেটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার পেয়েছি। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে একটা আয়নিক চরিত্র পাওয়া যায়, সেটা একটা এম্পিরিক্যাল রুল আছে, আমরা যেটা বললাম 1.7 হলে 50% হয়। এছাড়াও কত হলে কত হয় একটা চার্ট বইতে দেওয়া আছে, সেটা দেখে নেবে। তো সেখানে HCl এর 0.9 ডিফারেন্সের জন্য 19% হওয়ার কথা, আর আমরা এই ফর্মুলা থেকে পাচ্ছি 16.83, প্রায় কাছাকাছি আসছে। যাই হোক, পার্সেন্ট অফ আয়নিক ক্যারেক্টার আমরা এখান থেকে দ্বিমেরু ভ্রামক থেকে জানতে পারছি। তাহলে একটা জিনিস আমরা জানতে পারছি ধ্রুবীয়তা, আর দ্বিতীয় জিনিস হচ্ছে আয়নীয় চরিত্র, এটা জানতে পারছি। এছাড়া আর কি জানা যায়? অণুর জ্যামিতিক আকৃতি সম্পর্কে একটা ধারণা করা যাবে দ্বিমেরু ভ্রামক থেকে। যেমন আমরা বললাম যে CO2 0, কিন্তু SO2 0 নয়। তাহলে 3 নম্বর হচ্ছে জিওমেট্রি is known.
CO2 মিউ 0, তাহলে এটা লিনিয়ার, কিন্তু SO2 মিউ নট ইকুয়াল টু 0, তাহলে এটা অ্যাঙ্গুলার। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমি একটা জ্যামিতি সম্পর্কে আইডিয়া করতে পারি। আবার বেঞ্জিনের ক্ষেত্রে ধরো দুটো ক্লোরিন এরকম পজিশনে থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। এটাকে বলে অর্থ আর এটাকে বলে প্যারা। তো প্যারার ক্ষেত্রে কিন্তু মিউ 0 আর অর্থর ক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0। পাশাপাশি থাকলে বলা হয় অর্থ, আর পুরো উল্টো দিকে থাকলে বলা হয় প্যারা, বেঞ্জিন বলা হয়। তাহলে যদি কোনো মানে ডাইক্লোরোবেঞ্জিনের যার দ্বিমেরু ভ্রামক 0 আমরা চোখ বন্ধ করে বলে দেবো সেটা প্যারা, আর যার দ্বিমেরু ভ্রামক 0 নয় সেটা আমরা বলে দেবো অর্থ। আরেকটা হয় এর মেটা হয়। তো যাই এই দুটোর মধ্যে যদি আমরা বিচার করি তাহলে যার 0 নয় সে অবশ্যই অর্থ হবে, আর যার 0 সে অবশ্যই প্যারা হবে। এটা গেল। আবার দেখো আরেকটা যৌগ আছে C2H4, এটাকে বলা হয় ডাইক্লোরো ইথিলিন। এখন এরও দুটো আইসোমার পাওয়া যায়, একটার মান হচ্ছে, একটার মিউর মান 0 আর একটার মিউর মান নট ইকুয়াল টু 0। এই দুটো আইসোমার হয়, একটাকে বলা হয় সিজ, একটাকে বলা হয় ট্রান্স। তোমরা যেমন ইয়েতে পড়েছো অর্গানিকে, জ্যামিতিক সমবায়বতা, সিজ ট্রান্স। তো এর দুটো হয়, একটা সিজ আর একটা ট্রান্স। তো যার দ্বিমেরু ভ্রামক 0 আমরা সেটা বলে দিতে পারি ট্রান্স, অবশ্যই ট্রান্স হবে। আর যার দ্বিমেরু ভ্রামক 0 নয় সে অবশ্যই সিজ হবে। কারণ এই যে গঠনটা যদি আমরা দেখি, এটা সিজ, দুটো ক্লোরিন একই দিক, আর এখানে দুটো ক্লোরিন উল্টো দিকে, এটা ট্রান্স। তাহলে এই বন্ধনের ধ্রুবীয়তা এইদিকে, এই বন্ধনের ধ্রুবীয়তা এইদিকে, তাহলে এটা তো ক্যান্সেল হবে না, একটা লব্ধি থাকবে। কিন্তু এর ক্ষেত্রে এই আর এই দিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটার মিউ 0 হয়ে যাবে। সুতরাং দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা জ্যামিতিক গঠন সম্পর্কে একটা ধারণা করতে পারছি। আচ্ছা, 4 নম্বর আরেকটা বিষয় যেটা মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট, এটাও দ্বিমেরু ভ্রামকের মান থেকে ব্যাখ্যা করা যায়। দ্বিমেরু ভ্রামক যদি 0 হয়ে যায় তাহলে অণুগুলোর মধ্যে আকর্ষণ কম হবে, কারণ প্লাস মাইনাস থাকছে না, চার্জের সেপারেশন থাকছে না। আর যদি দ্বিমেরু ভ্রামক 0 না হয় তাহলে তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ খুব বেশি হবে। সুতরাং যাদের মিউ 0 তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম হবে, যাদের মিউ নট ইকুয়াল টু 0 তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট বেশি হবে। যেমন আমরা এই দুটো সিজ আর ট্রান্স যদি তুলনা করি, এটা ট্রান্স, সিজ আর ট্রান্স ডাইক্লোরো ইথিলিনের যদি তুলনা করি তাহলে ট্রান্সের যেহেতু মিউ 0 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, আর সিজের যেহেতু মিউ 0 নয় তাহলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। একইভাবে আমরা যে বেঞ্জিনের দুটো দেখলাম অর্থ আর প্যারা, অর্থর মিউ 0 নয় তাহলে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আর প্যারার হচ্ছে 0
তাহলে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। এটা একটা বিষয় আমরা এখান থেকে জানতে পারছি। তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় দ্বিমেরু ভ্রামক থেকে জানতে পারছি। এক তো গেল ধ্রুবীয়তা সম্পর্কে ধারণা, 2 নম্বর হলো আয়নীয় চরিত্র, 3 নম্বর জ্যামিতিক গঠন, 4 নম্বর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, 5 নম্বর ওই সিস ট্রান্স ব্যাপারটা আমরা ধরতে পারব, কোনটা সিস কোনটা ট্রান্স, জ্যামিতিক সমবায় চিহ্নিত করতে পারবো। এগুলো আমাদের জানা যাচ্ছে ডাইপোল মোমেন্ট থেকে। এইবার আমাদের যেটা করতে হবে, কতগুলো অণুর জ্যামিতিক গঠন থেকে দ্বিমেরু ভ্রামকের ধারণা করতে হবে। ডাইপোল মোমেন্ট from the dipole moment of different molecules, just লিখে দাও, of different molecules, বিভিন্ন অণুর দ্বিমেরু ভ্রামক। তো ইতিমধ্যে আমরা HF, HCl, জল, আচ্ছা জলটাও বলেছি, যাই হোক কতগুলো অণু CO2 যেমন বলেছি, SO2 বলেছি, এদের দ্বিমেরু ভ্রামক হচ্ছে। মানগুলো সবসময় লাগে না, দ্বিমেরু ভ্রামকটা 0 হবে না 0 হবে না, এটা অনেক অনেক ক্ষেত্রে বিষয়, আর তুলনা করা হয় কার কম কার বেশি। তো এরকম অনেক অণু আছে যাদের আমাদের ডাইপোল মোমেন্ট আলোচনা করতে হবে। এর মধ্যে জল আছে, অ্যামোনিয়া আছে, নাইট্রাস অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড, ক্লোরোফর্ম, BF3, CCl4, বেঞ্জিন, NF3 ইত্যাদি। যতগুলো বইতে তোমাদের উদাহরণ দেওয়া আছে সব তোমাদের করতে হবে। যেমন ধরো একটা আমি দেখিয়ে দিচ্ছি, যেমন নাইট্রাস অক্সাইড, এখানে তোমার গঠনটা কাজে লাগবে। লুইস গঠন আমরা যেটা করি, নাইট্রাস অক্সাইডের একটা লুইস গঠন এরকম ছিল, বা এটাকে যদি আমরা প্লাস মাইনাস দিয়ে লিখি এইরকম, তাহলে এই যে বন্ডটা, এটা তো সেম পরমাণুর মধ্যে, ধরুন কোনো ধ্রুবীয়তা আসছে না। আচ্ছা, এখানে একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে, এইভাবে থাকছে। তো একই পরমাণুর মধ্যে যে বন্ড, তার জন্য কিন্তু কোনো ধ্রুবীয়তা আসছে না, শুধু এই লোন পেয়ারটার জন্য একটা ধ্রুবীয়তা এদিকে আসবে, আর এই যে বন্ডটা ডিফারেন্ট পরমাণুর মধ্যে আছে, এর ধ্রুবীয়তাটা অক্সিজেনের দিকে থাকবে। তাহলে নাইট্রাস অক্সাইড কিন্তু পোলার, মিউ নট ইকুয়াল টু 0। এবার যদি শুধু এই বন্ডটা ধরা হতো, তাতে মিউর মানটা বেশি হতো, কিন্তু যেহেতু এইটা অপোজিট ডিরেকশানে কিছুটা ক্যান্সেল করে দিচ্ছে, তার জন্য এর মিউর মানটা অনেকটা কমে যায়। তাহলে যদি বলে নাইট্রাস অক্সাইড ধ্রুবীয় না অধ্রুবীয় দেখাও, তাহলে স্ট্রাকচার দিয়ে দেখাতে হবে এটা ধ্রুবীয়, পোলার। আর যদি বলে ধ্রুবীয়তা কম কেন, তখন এটা বলতে হবে যে নাইট্রাস অক্সাইডে এনো বন্ধনের ধ্রুবীয়তা আর নিঃসঙ্গ জোড়ের ধ্রুবীয়তা পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে, ফলে কিছুটা প্রশমিত হয়ে যাচ্ছে, এই জন্য এর ধ্রুবীয়তার মাত্রা কমে যাচ্ছে, দ্বিমেরু ভ্রামকের মান কমে যাচ্ছে। এটা নাইট্রাস অক্সাইড হল।
আবার যদি তোমাকে তুলনা করতে বলে NH3 ভার্সাস NF3, NH3 এবং NF3 এর মধ্যে কার দ্বিমেরু ভ্রামক বেশি এবং কেন, তাহলে গঠনটা আমাদের জানতে হবে। NH3 মানে এরকম গঠন, আর NF3 মানেও একই ধরনের গঠন। তাহলে এই যে নিঃসঙ্গ জোড়, এর ডাইপোল তো একটা এইদিকে আছে, আর এই বন্ডটা NH বন্ডের দ্বিমেরু ভ্রামক এই দিকে, আর NF বন্ডের কিন্তু এই দিকে। যেহেতু F বেশি তড়িৎ ঋণাত্মক, যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকে ইলেকট্রন সরে যাবে, অ্যারোটা তার দিকে। তাহলে এখানে দেখো এই তিনটে দ্বিমেরু মানে ধ্রুবীয়তা আর এই ধ্রুবীয়তা সব একই দিকে ক্রিয়া করছে। তাহলে নেট একটা আমরা এখানে μr পাবো, যেটার মান বেশি হবে, আর এখানে এই দিকে একটা μr আর এই দিকে একটা μr। দুটো সমান নয়, কিন্তু কিছুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার ফলে NF3 দ্বিমেরু ভ্রামকের মান কমে যাবে NH3 অপেক্ষা। এরকম তুলনা দেবে। আচ্ছা, বা কেউ হয়তো অধ্রুবীয়, কেন অধ্রুবীয় সেটা বলতে হবে। Ca2 যেমন অধ্রুবীয়, BF3 অধ্রুবীয়, CCl4 অধ্রুবীয়, বেনজিন অধ্রুবীয়, এগুলো ব্যাখ্যা করতে হবে স্ট্রাকচার দিয়ে। সব বইতে আছে, এগুলো দেখে নেবে। জাস্ট সব আলোচনা করার দরকার নেই, যেগুলো একটু আলোচনার বিষয় আমি বলে দিচ্ছি। যেমন CO, আবার যেমন কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে একটা বলা হয় যে ডাইপোল মোমেন্ট অফ CO ইজ লেস দেন এক্সপেক্টেড। ব্যাখ্যা করো এটা। কার্বন মনোক্সাইডের দ্বিমেরু ভ্রামকের মানটা আশানুরূপ নয়, এটা একটা প্রশ্ন হয়, কেন সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে গঠন দরকার। দেখো কার্বন মনোক্সাইডের আমরা যে গঠনটা লিখি, এটা গঠন সাধারণভাবে লেখা এটা। এখন এই গঠন অনুযায়ী তাহলে দ্বিমেরু ভ্রামক, কার্বন আর অক্সিজেনের দ্বিমেরু ভ্রামকটা এই দিক থেকে এই দিকে ক্রিয়া, তাহলে CO বন্ডের যে ধ্রুবীয়তা সেই অনুযায়ী তার দ্বিমেরু ভ্রামক হওয়ার কথা। কিন্তু এখানে আমরা জানি কার্বন মনোক্সাইডের আর একটা গঠন আছে, সেখানে অক্সিজেন থেকে একটা বন্ড কার্বনের দিকে হয়, যেটা অধ্রুবীয় অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন যখন হয় তখন কিন্তু এর ধ্রুবীয়তাটা এই দিকে ক্রিয়া করবে। তাহলে কার্বন মনোক্সাইডে দেখো এই CO বন্ডের ধ্রুবীয়তা এইদিকে ক্রিয়া করছে, আর একটা এই যে অসমযোজী বন্ধনের ধ্রুবীয়তাটা এই দিকে ক্রিয়া করছে। তাতে কি হবে, কিছুটা প্রশমিত হয়ে যাবে। যদিও এর ধ্রুবীয়তার মানটা কম, কিন্তু অপোজিট, তার ফলে এর মিউটে মানটা কি হচ্ছে, আশানুরূপ নয়। শুধু এই অসমযোজী বন্ধন না থাকলে যা হতো তার থেকে কমে যাচ্ছে, এটা একটা বিষয়। তো তাহলে আমরা দ্বিমেরু ভ্রামক সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন রকম। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, শুধু দ্বিমেরু ভ্রামকটা। অণুগুলোর বিভিন্ন স্ট্রাকচারগুলো তোমরা তার থেকে তার দ্বিমেরু ভ্রামক সম্পর্কে যে ধারণা, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বইতে যতগুলো দেওয়া আছে সবই প্র্যাকটিস করে নেবে। থ্যাংক ইউ।